ইসলামিক দল সংসদে তো অনেকেই আছে, তারা তো ইসলাম নিয়ে কোনো কথা বলতে পারে নাই। বিরোধী দল হয়েও আছে, তারপরও ইসলাম নিয়ে কোনো কথা বলতে পারে নাই। ইসলামকে সামনে রেখে কোনো কথা বলতে পারেনি। তারা শুধুই বাজেট নিয়ে ব্যস্ততায় পড়ে আছে। সংসদে নেতার মতো নেতা একজনই পেয়েছি ভাই, তার নাম হইল জনগণের খাদেম অলিউল্লাহ। মাননীয় স্পিকার, এ জায়গায় একটা আশ্চর্যের বিষয়, সেটা হইলে বাজেটের 1,27,500 কোটি টাকা আমাদের শুধুমাত্র সুদ দিতে হবে। আমরা বাংলাদেশের শতকরা 90 থেকে 92% মুসলমান। এই দেশে বারবার আমরা সুদের উপরে কেন ব্যাসেস করি, এটা আমার প্রশ্ন। আমরা কি সুদের এই করাল গ্লাস থেকে কি বেরিয়ে আসতে পারবো না? বর্তমান যারা সরকার পরিচালনার দায়িত্বে আছেন, সরকারের দায়িত্বে আসার আগে আপনারা নিশ্চয়ই বলেছেন মদিনার আলোকেই আমরা রাষ্ট্র পরিচালনা করব। কিন্তু আমার প্রশ্ন হলো, যেই বাজেটের ব্যাপারে সুদকে আমি মনে করি এ জায়গায় অগ্রাধিকার দেওয়া হয়েছে, পাশাপাশি জাকাতকে এ জায়গা থেকে মাইনাস করা হয়েছে, এর দ্বারা আসলে মদিনার আলোকে রাষ্ট্র পরিচালনা করা কতটুকু যুক্তিযুক্ত, আমি সেই প্রশ্নটা আমি এই মহান সংসদে রাখলাম। আলোচনায় অংশগ্রহণ করবেন বরগুনা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ অলিউল্লাহ। জনাব মোহাম্মদ অলিউল্লাহ, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে কথা বলতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু বর্তমানে 2026 এবং 27 অর্থ বছরের বাজেট সম্বন্ধে আলোচনা চলমান, আমাদের অর্থমন্ত্রী কিছুদিন পূর্বে বাজেট পেশ করছেন। যে বাজেট ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। আসলেই আমি মনে করি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করে, বাংলার ইতিহাসের একটা শ্রেষ্ঠতম বাজেট। এ বাজেটে বিগত দিনে যত সরকার আসলে বাজেট পেশ করছেন, সেক্ষেত্রে দেখা গেছে এটা একটা গরিবদের উপরে আসর পড়ে। আর আমি মনে করি বর্তমানে বাজেটের বিভিন্ন দিক থেকে করকে মওকুফ করার কারণে গরিবদের উপরে সে ধরনের বিরূপ কোনো আচরণ পড়বে কিনা আমার জানা নেই। তবে এই বাজেটের পাশাপাশি কিছু অন্য দিকও আছে। যেহেতু জায়গায় সরকার দলীয় লোক এবং বিরোধী দলীয় লোক, এ জায়গায় মাননীয় সংসদ সদস্যরা দুই শ্রেণীতে বিভক্ত। আমি কিন্তু আসলে সরকার দলীয় না, বিরোধী দলীয় না। সেক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে কিন্তু আমি এ জায়গায় আমি অবহেলিত হচ্ছি। এটা আমি অপ্রাসঙ্গিক একটু কথা বলে নেই। বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্টে হাত তোলার পরেও কিন্তু আমি সময় পাচ্ছি না, সামনে যেন পাই। সেক্ষেত্রে মাননীয় স্পিকার সাহেবকে আমি জোরালো অনুরোধ জানাচ্ছি। তো বাজেটের এই বিশাল, আসলে বাজেটের পক্ষে যারা কথা বলতেছেন এবং বিপক্ষে কথা বলতেছেন, যারা বাজেটের পক্ষে বিপক্ষে যারা কথা বলে, এটা আপনাদের শোনার ধৈর্য ধারণ করতে হবে, মেনে নিতে হবে। এটা হবে। আমরা তো বাজেট অনেক বড় হয়েছে এটা সমালোচনা করি না। মূলত আমাদের সবচেয়ে বড় ইশকাল হলো, আমাদের প্রশ্ন হলো, এই যে বাজেটের এক বিশাল ঘাটতি আছে 2,43,000 কোটি টাকা, এইটার যোগানটা যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী দিতে চাচ্ছেন বৈদেশিক ঋণের উপরে ভিত্তি করে, এ জায়গায় হলো আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। যেহেতু এদেশে বারবার সরকার পরিবর্তন হয়, ঋণ তো জনগণের মাথায় থেকে যায়। এখনই আমরা প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ মাথাপিছু 1 লক্ষের উপরে আমরা কিন্তু ঋণগ্রস্ত। এটার উপরে যদি আবার ঋণ নিয়ে আবার যদি সে বাজেটটা আবার সম্পূরক করা হয়, হয়তোবা সবাই সব চিরদিন কিন্তু ক্ষমতায় থাকবেন না, কিন্তু ঋণের বোঝাটা কিন্তু আম জনগণের উপরই বর্তাবে। সে জায়গায় হলো আমাদের সবচেয়ে বড় কথা, বড় প্রশ্ন। তবে আমি আবার সাধুবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে। নিশ্চয়ই তিনি এত বড় একটা বাজেট দিয়েছেন, নিশ্চয়ই তার একটা পরিকল্পনা আছেন। দোয়া করি তিনি যেন বাজেট অনুযায়ী দেশকে সামনে করে সরকারে নিয়ে যেতে পারেন। এই বাজেটের আয়ের দিক ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এ জায়গায় আরেকটা আশ্চর্যের বিষয়, সেটা হইলে বাজেটের 1,27,500 কোটি টাকা আমাদের শুধুমাত্র সুদ দিতে হবে। আমরা বাংলাদেশের শতকরা 90 থেকে 92% মুসলমান। এই দেশে বারবার আমরা সুদের উপরে কেন ব্যাসেস করি, এটা আমার প্রশ্ন।
আমরা কি সুদের এই করাল গ্লাস থেকে কি বেরিয়ে আসতে পারবো না? নিশ্চয়ই আমি বিশ্বাস করি বর্তমান যারা সরকার পরিচালনার দায়িত্বে আছেন, সরকারের দায়িত্বে আসার আগে আপনারা নিশ্চয়ই বলেছেন মদিনার আলোকে আমরা রাষ্ট্র পরিচালনা করব। কিন্তু আমার প্রশ্ন হলো, যেই বাজেটের ব্যাপারে সুদকে আমি মনে করি এ জায়গায় অগ্রাধিকার দেওয়া হয়েছে, পাশাপাশি জাকাতকে এ জায়গা থেকে মাইনাস করা হয়েছে, এর দ্বারা আসলে মদিনার আলোকে রাষ্ট্র পরিচালনা করা কতটুকু যুক্তিযুক্ত, আমি সেই প্রশ্নটা আমি এই মহান সংসদে রাখলাম। মাননীয় স্পিকার, এ জায়গায় শিক্ষা খাতে 15.8% এ জায়গায় বাজেট ধরা হয়েছে মূল বাজেটের। এটা একটা ইতিহাস বিরল। আমি এ জায়গায় মাননীয় শিক্ষামন্ত্রীকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি, কারণ তিনি এর আগে যখন বিএনপির আমলে শিক্ষামন্ত্রী ছিলেন তখন আমি অধ্যয়নরত ছাত্র। ওই সময় আমরা নকলের কল্পনাও করতে পারি নাই, কিন্তু পরবর্তীতে আবার এদেশের শিক্ষা খাতে নকলের সরাসরি আবার এবছর মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপের দ্বারা এবছর আমি বিশ্বাস করি আবার নকল মুক্ত একটা পরীক্ষা বাংলার জমিনে হয়েছে। এই জন্য তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে যে 15.8% যে বরাদ্দটা দেওয়া হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয়। এ জায়গায় একটা বিশাল জনগোষ্ঠী কওমি মাদ্রাসা আছে। এ ব্যাপারে অর্থমন্ত্রী কওমি মাদ্রাসা শিক্ষার ব্যাপারে কতটুকু গুরুক্ষেপ করবেন জানি না, তবে এই মহান সংসদে আমি জোরালো দাবি জানাচ্ছি, কওমি মাদ্রাসা এরা কিন্তু বাংলাদেশের ভিতরে 80,000-এর মতো কওমি মাদ্রাসা আছে, এরপরে 10 লক্ষের মতো শিক্ষক আছে, কয়েক লক্ষ শিক্ষার্থী আছে। এই 80,000 মাদ্রাসায় এই কয়েক লক্ষ শিক্ষার্থীদের জন্য এই আলেম ওলামারা কিভাবে, সেটা আমরা আপনার কাছে জোরালো দাবি জানাচ্ছি। পাশাপাশি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কিছুদিন আগে আমরা দেখেছি তারা কিন্তু জায়গায় ধর্মঘট পর্যন্ত করছে। আমি আশা করি শিক্ষামন্ত্রী স্বতন্ত্র ইবতেদায়ী যারা জাতীয়করণ চাচ্ছে, সরকারিকরণ চাচ্ছে, এদের ব্যাপারে একটা কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমরা জানি বিগত দিনে আমাদের এদেশে চামড়া শিল্প একটা আয়ের এক বড় মাধ্যম ছিল, কিন্তু বিগত সরকারগুলো চামড়া শিল্পকে সমূলে ধ্বংস করে দিয়েছে। আমাদের এই বাজেটে আমি বিশ্বাস করি যে আমাদের এই বাজেটের ভিতরে যে ঘাটতিটা রয়েছে 2,43,000 কোটি টাকা। মাননীয় সদস্য 8 মিনিট তো দেওয়া হয়েছিল, আর 1 মিনিট দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি এই জন্য বাড়িয়ে চাচ্ছি, যেহেতু আমি সরকারি দলেরও না আর অপোজিশন দলেরও না, এই জন্য বাড়িয়ে চাচ্ছি। আর এলাকার কথা তো কিছু বলাই হলো না, তো আমি সংক্ষেপে বলতেছি। মাননীয় স্পিকার, এবছর যদি চামড়ার খাতটা সরকার যদি পুরোপুরি ভাবে আগে যেভাবে চামড়াটা বিদেশে পাচার করা হতো, বিদেশে আমরা রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণে বিদেশি অর্থ আমরা অর্জন করতাম, সে প্রক্রিয়া যদি অবলম্বন করা হতো, আমার মনে হয় আজকে আমাদের মাননীয় মন্ত্রী তিনি যে 2,43,000 কোটি টাকা ঘাটতি দেখাইছেন, আমার মনে হয় চামড়ার খাত থেকে সে ঘাটতিটা উঠে আসতো। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কথা সংক্ষেপে বলি। আমার এলাকার ব্যাপারে চিকিৎসার ব্যাপারে বারবার বলা সত্ত্বেও কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। কোন প্রক্রিয়ার সামনে অগ্রসর হলে হাসপাতালগুলোর সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারবো, সেটা মাননীয়। ধন্যবাদ।